ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হয়তো কখনোই আমেরিকার হাতে ধরা পড়তে হতো না যদি না তার প্রিয় খাবার মাশগুব নামের এই মাছটি হতো। প্রায় 32 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করেছিল তাকে খুঁজে বের করতে, কিন্তু কোথাও তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। এই মিশনে শুধু ইউএস মিলিটারি নয়, সিআইএ, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং এফবিআই সবাই একসাথে দিনরাত কাজ করেছে এবং হাজার হাজার কর্মকর্তারা শুধুমাত্র একজন মানুষ সাদ্দাম হোসেনকে খুঁজেছিল। সাদ্দাম হোসেনকে আমেরিকা এত ভয় পেত কেন, আর কিভাবে তাকে 6 ফুট মাটির নিচে লুকোনো একটি গর্ত থেকে উদ্ধার করা হয়? কিচ্চা টিউবের এই বিশেষ ভিডিওতে আপনাকে জানাবো সম্পূর্ণ সত্য কাহিনী। এই গল্পের শুরু 2001 সালে। আল কায়দা নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ হামলা চালায়। তখন গোটা পৃথিবী আমেরিকার ক্ষোভ দেখেছিল। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ ঘোষণা করেন যে যেই এই সন্ত্রাসবাদকে সাহায্য করবে তাকেই ধ্বংস করা হবে। সাদ্দাম হোসেন সরাসরি 9/11 হামলায় জড়িত ছিলেন না, কিন্তু আমেরিকার ধারণা ছিল তিনি বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে পরোক্ষভাবে সাহায্য করেছেন। তবে ইরাকে সরাসরি হামলা করার জন্য এই অভিযোগ যথেষ্ট ছিল না। সঠিক কারণের খোঁজে আমেরিকা দাবি করে সাদ্দাম হোসেন ইরাকে ওপেন্স অফ মাস ডিস্ট্রাকশন বা গণধ্বংসকারী অস্ত্র লুকিয়ে রেখেছেন। এই অভিযোগকে ভিত্তি করেই 2003 সালের মার্চে আমেরিকা ইরাকে আক্রমণ চালায়। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পোল্যান্ড এই 3টি দেশের সামরিক বাহিনীও এই অভিযানে অংশ নেয়। মাত্র 3 সপ্তাহের মধ্যেই তারা বাগদাদ শহরে পৌঁছে যায়। প্রথম দিনেই সাদ্দাম হোসেন গা ঢাকা দেন। আমেরিকার ট্যাঙ্ক ও সৈন্যরা বাগদাদ দখল করে নেয় এবং প্রায় 24 বছরের শাসনামল অবসান ঘটায়। আমেরিকার সৈন্যরা বাগদাদের ফারদাউস স্কোয়ারে সাদ্দাম হোসেনের বিশাল মূর্তিটি ভেঙে ফেলে উদযাপন শুরু করে। কিন্তু মূর্তি ভাঙা যতটা সহজ ছিল, সত্যিকারের সাদ্দাম হোসেনকে ধরা ততটাই কঠিন। এরপর শুরু হয় সবচেয়ে বড় মানব শিকার অভিযান। তখন সাদ্দাম ও তার 51 শীর্ষ কর্মকর্তাকে খুঁজে বের করাই ছিল যুক্তরাষ্ট্রের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য। সেনাদের হাতে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়। যদি তারা কোথাও সাদ্দাম বা তার লোকজনকে দেখে, মৃত অথবা জীবিত, সঙ্গে সঙ্গে ধরে ফেলতে হবে। সাদ্দাম সহ মোট 52 জনের একটি মোস্ট ওয়ান্টেড লিস্ট তৈরি করা হয় এবং তাদের মুখের ছবি সহ তাসের কার্ডের আকারে ছাপানো হয়, যাতে সেনারা কার্ড খেলতে খেলতে লক্ষ্যবস্তুদের মুখ মনে রাখতে পারে। মাসের পর মাস অভিযান চলতে থাকে। ঘরে ঘরে তল্লাশি চালিয়ে আত্মীয় স্বজনদের জেরা করা হয়। দোকান, কলেজ, মসজিদ কোনো জায়গায় বাদ দেওয়া হয় না। তারা এক প্রকার নিশ্চিত ছিল সাদ্দাম ইরাকেই, কিন্তু কোথায়? শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় সাদ্দাম হোসেন সম্পর্কে তথ্য দিলে $25 মিলিয়ন পুরস্কার করা হবে এবং তার 2 ছেলের সম্পর্কে বললে $15 মিলিয়ন করে পুরস্কৃত করা হবে। এত টাকার লোভে এক ব্যক্তি জানায় তার বাড়িতে সাদ্দামের 2 ছেলে উদয় ও কুশয় লুকিয়ে আছে। প্রথমে সন্দেহ হলো ইউএস মিলিটারি যখন বাড়িটাকে ঘিরে ফেলে, দেখে ঠিকই সাদ্দামের 2 ছেলে বাড়ির ভেতরে। তারা আত্মসমর্পণ করতে রাজি ছিল না এবং তাদের হাতে অস্ত্র ছিল। শেষমেশ বাড়িতে মিসাইল হামলা চালানো হয় এবং পরে সাদ্দামের 2 ছেলেকে মৃত উদ্ধার করা হয়। এই ঘটনায় আমেরিকান সৈন্যরা নিরাশ হয়ে পড়ে। অনেকেই ধরে নেয় সাদ্দাম হোসেন মারা গেছে। 4 মাসেরও বেশি সময় কেটে যায়, কিন্তু কোনো তথ্য পাওয়া যায় না। ঠিক তখনই আসে একটি অডিও টেপ, যেখানে সাদ্দাম হোসেন তার ছেলেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার মানে সাদ্দাম হোসেন এখনো জীবিত। আবারও অভিযান শুরু হয় এবং পুরস্কারের পরিমাণটা বাড়িয়ে $30 মিলিয়ন করা হয়। সাথে দেওয়া হয় মার্কিন নাগরিকত্বের প্রলোভন। এই প্রলোভনে অনেকেই ভুল তথ্য দেওয়া শুরু করে, ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। আমেরিকার একজন বুদ্ধিমান সেনা সার্জেন্ট এরিক ম্যাডক্স, তিনি বুঝতে পারেন মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সবাই ছিল সাদ্দামের উচ্চপদস্থ অফিসার। কিন্তু এখন সাদ্দামের ক্ষমতা তাদের হাতে নয়, বরং নিজের দেহরক্ষীর উপর নির্ভরশীল সাদ্দাম। সাদ্দামের দেহরক্ষীদের 3টি ক্যাটাগরি ছিল। একদল ছিল প্রাসাদের নিরাপত্তায়, আরেক দল ছিল যারা আগে থেকে জায়গা ক্লিয়ার করতো, আরেক দল যারা সবসময় সাদ্দামের পাশে থাকতো। যারা সবসময় সাদ্দামের পাশে থাকতো তারা ছিল সাদ্দামের সব থেকে গুরুত্বপূর্ণ। এরিক সিদ্ধান্ত নেয় সাদ্দামের শহর টিকরিতে গিয়ে তার দেহরক্ষীদের খোঁজ করবে। কয়েকজন দেহরক্ষীর ছেলেকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাওয়া যায় না, কিন্তু পরে দেখা হয় সাদ্দামের এক পুরনো খাদেমের সঙ্গে। সেখান থেকে জানা যায় সাদ্দামের প্রিয় খাবার ছিল মাশগুব, যেটা এক ধরনের মাছ দিয়ে বানানো হয়। এরিকের মনে পড়ে সেই দেহরক্ষীর ছেলে বলেছিল তার বাবা মাছ ধরতে ভালোবাসে এবং সামারের কাছে একটি ফিশ ফার্ম আছে। এরিক ম্যাডিক্স সেই ফিশ ফার্মে পৌঁছে যান। সেখানে পাওয়া যায় 2 জন জেলে। তাদের একজনের আত্মীয় ছিল ইরাকের গেরিলা যোদ্ধা। জানা যায় গেরিলা বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ইব্রাহিম ওমর, সাদ্দামের সবচেয়ে কাছের দেহরক্ষী। পরে এরিক বাগদাদের একটি বাড়িতে অভিযান চালায় এবং অবাক করা বিষয়, ইব্রাহিম ওমর সেখানেই লুকিয়েছিল। তাকে প্রথমে জেরা করেও কিছু বের করা যায় না, কিন্তু এরিক যখন প্রতিশ্রুতি দেন তাকে এবং তার পরিবারকে ইউএস সিটিজেনশিপ দেওয়া হবে, তখন ইব্রাহিম সবকিছু খুলে বলে। সে জানায় সাদ্দাম হোসেন আদ-দৌর নামক একটি শহরে লুকিয়ে আছে। অবশেষে শুরু হয় সেই ঐতিহাসিক অভিযান। প্রথমে টিগ্রিস নদীর ধারে 2টি ফার্ম হাউস চেক করা হয়, কিন্তু সেগুলো ছিল খালি। তখন ইব্রাহিম মাটিতে থাকা এক লম্বা দড়ির দিকে ইশারা করে, আর এই গর্তটি স্পাইডার হোল নামে পরিচিত। প্রবেশ মুখ প্লাস্টিকের সাইরোফোম দিয়ে বন্ধ ছিল। যখন গর্ত খোলা হয়, ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক সেই সময় একজন সেনা গ্রেনেড ছুটতে থাকে। ঠিক তখনই হঠাৎ গর্ত থেকে 2টা হাত বেরিয়ে আসে। ভেতরে ছিলেন দাড়িওয়ালা এক ব্যক্তি। তিনি বের হয়ে এসে বলেন, আমার নাম সাদ্দাম হোসেন।
আমি ইরাকের প্রেসিডেন্ট। প্রায় 32 সপ্তাহ পর আমেরিকার সেনারা তাকে জীবিত অবস্থায় ধরতে সক্ষম হয়। এরিক ম্যাডক্স পরে বলেন, যদি না আমি জানতে পারতাম সাদ্দামের প্রিয় খাবার মাশগুফ, তাহলে হয়তো আমরা কখনোই তাকে খুঁজে পেতাম না। অবশেষে এই অভিযোগে ইরাকে হামলা হয়েছিল। সাদ্দাম হোসেনের কাছে গণধ্বংসকারী অস্ত্র আছে, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি প্রেসিডেন্ট জর্জ বুশ নিজেও স্বীকার করেন, আমরা কিছুই পাইনি। কিচেন টিউবের এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। বাই, টাটা।